Okay, so we will start from torque. ধরো টর্ক আমরা কাকে বলি? হোয়াট ডু উই মিন বাই টর্ক? বলতে পারবি টর্ক? রাহুল, দিয়া, শাওনা, এনিওয়ান? টর্ক কাকে বলি আমরা? হোয়াট ডু উই মিন বাই টর্ক? টর্ক ছোটবেলায় হ্যাঁ R cross F. R cross F. Torque is the product of R cross F. আচ্ছা, torque, that means torque is a vector quantity. Torque কি quantity? Torque is a vector quantity, right? যে vector quantity কে we can represent as vector R cross F. আচ্ছা, এখানে torque কে আমরা in short tau দিয়ে represent করি। আচ্ছা, আর ক্রস এফ যদি করি, মনে করে দেখ যে ক্লাস 11এও করেছিস, ক্লাস 10এও করেছিস, যে যদি এখানে কোনো একটা পিভট থাকে, যদি কোনো একটা ফোর্স কোথাও আমরা অ্যাপ্লাই করি, সাপোজ আমরা একটা ফোর্সকে অ্যাপ্লাই করলাম অ্যালং দিস ডাইরেকশন, তাহলে যদি লাইন অফ ফোর্সটাকে আমরা এই রকম আঁকি, দেন এখান থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর উপরে হবে, দ্যাট উইল বি আর পারপেন্ডিকুলার। আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা আমরা নিই, যেখানে আমরা অ্যাপ্লাই করেছি টু দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, দ্যাট ইজ আর। ইফ দি অ্যাঙ্গেল ইজ থিটা, ফোর্সটা যদি হয় এফ, দেন আর পারপেন্ডিকুলার ইকুয়ালস টু আর সাইন অফ থিটা। তাহলে আর পারপেন্ডিকুলার ইন্টু এফ, এটাকেই তো আমরা টর্ক বলি, দ্যাট ইজ আর সাইন থিটা ইন্টু এফ, আর এটাকে আমরা বলতে পারি আর ক্রস এফ। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবং ইফ উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ আর ক্রস এফ, তার মানে যদি আমরা ডাইরেকশন অফ টর্ক জানতে চাই, তাহলে আর যদি আমার এই দিক বরাবর হয়, এফ এই দিক বরাবর, তাহলে আর ক্রস এফ করলে কোন দিক হবে? ভেতর দিক বরাবর হবে না? ওকে, এইটা তো মেকানিক্যাল সিস্টেম গেল, যে একটা মেকানিক্যাল সিস্টেমে আমি কি করে আমার টর্ককে ডিফাইন করতে পারি। এখন আমরা যেটা করব, যে এই টর্কটাকেই ডিফাইন করব, বাট নট ইন আ মেকানিক্যাল সিস্টেম। কিসে ডিফাইন করব? ইন আ ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম। দেখো, লজিকটা আমার সেমই থাকবে, আর ক্রস এফই থাকবে, শুধু এটাকে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে দেখব। দেখো কি করছি। মনে করো যে কোথাও আমার একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এই দিক বরাবর। ভালো করে লজিকটাকে বুঝবে। কোথাও ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এই দিক বরাবর, আর মনে করো কোনো একটা তার আছে, সেই তার দিয়ে কোনো একটা দিকে কারেন্ট যাচ্ছে, সাপোজ এই দিক বরাবর। আমি কি জানি? ফোর্সটাকে কি জানি? ফোর্স ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি, তাই না? ফোর্স হচ্ছে আই ইন্টু এল ক্রস বি। আচ্ছা, এল যদি এইদিকে হয়, বি যদি এদিকে হয়, তাহলে আমি যদি এল ক্রস বি করি, তাহলে ফোর্স কাজ করবে আমার উপর দিকে। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এই রকম যদি কোনো একটা ওয়্যার থাকে, তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তার উপরে ফোর্স উপর দিক বরাবর কাজ করে। এবং এখানে আমরা কনসিডার করে নিয়েছি যে এল আর বি, এটা তো বি, এটা এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যথারীতি এরা যে প্লেন আছে তার থেকে ফোর্সটা অবভিয়াসলি 90 ডিগ্রিতেই থাকবে। কিন্তু তাতে আমি কি পেলাম? তাতে আমি অ্যাকচুয়ালি পেলাম ফোর্স। তাতে আমি অ্যাকচুয়ালি পেলাম ফোর্স। আমি কি টর্ক পেলাম? না, আমি কিন্তু তাতে কোনো টর্ক পাইনি। ওকে, আমি তাতে কি পেয়েছি? আমি তাতে পেয়েছি ফোর্স। এখন আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হচ্ছে টর্ক। তার মানে নিশ্চয়ই এই ফোর্স ইনটু সাম ডিস্টেন্সের আমার প্রয়োজন রয়েছে। দেখো আমরা কিভাবে আঁকছি। ফোর্সের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেল, একটা রিভিশন হয়ে গেল। এবার যে ফিগারটা আঁকছি, ভালো করে এই ফিগারটা বুঝবে, তারপরে আঁকবে। মনে করো এইটা হচ্ছে আমার একটা ম্যাগনেট। মনে করো এইটা হচ্ছে আমার একটা ম্যাগনেট। দিস ইজ আওয়ার ম্যাগনেট। ওকে, আর মনে করো এইখানে আছে আমার আরেকটা ম্যাগনেট।
ওকে, এই দুটো ম্যাগনেট আমার দেওয়া আছে। মনে করো এই পাশের পোলটা হচ্ছে নর্থ পোল, এই পাশের পোলটা হচ্ছে সাউথ পোল। তাহলে আমরা কি জানি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড উইল অলওয়েজ বি ডাইরেক্টেড ফ্রম নর্থ পোল টু সাউথ পোল। ওকে, মাই ম্যাগনেটিক ফিল্ড উইল অলওয়েজ বি ডাইরেক্টেড ফ্রম নর্থ পোল টু সাউথ পোল। আচ্ছা, আমি কি করলাম ভালো করে বুঝবে, কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবে যে আমি এইখান থেকে এই দিকে একটা তারকে আমি এঁকে দিয়েছি। তারটা কোথায় আছে? এইখান থেকে এই দিকে তারটার মধ্যে দিয়ে সাপোজ কারেন্ট যাচ্ছে। একটু আগে কি দেখলাম? তাহলে এল এই দিকে, বি এই দিকে, এল ক্রস বি, ফোর্সটা কোন দিকে কাজ করবে? উপর দিকে। সো দ্য ফোর্স এল ক্রস বি উইল বি অ্যাক্টিং আপওয়ার্ড, উপর দিকে ফোর্সটা কাজ করবে। ওকে, অডিও অন কর দিয়া যদি আমার এইখানটায় একটা তার থাকে, এইখানটায় যদি একটা তার থাকে, বলতে পারবি ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই তারটার জন্য ফোর্সটা কোন দিকে কাজ করবে বলতে পারবি? বল দেখি। নিচের দিকে, কারণ এই দিকে এল, এই দিকে বি, তাহলে এল ক্রস বি কোন দিকে কাজ করবে? ফোর্সটা কাজ করবে নিচের দিকে। সো ইন দিস কেস দ্য ফোর্স উইল অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাই না? নিচের দিকে ফোর্সটা কাজ করবে। আচ্ছা, আমি যদি এটাকে না অবলিকলি আঁকি, ওকে, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? দেখ, আমার একটা ফোর্স এদিকে কাজ করছে, আমার একটা ফোর্স এদিকে কাজ করছে। আমি না অবলিকলি লিখেছি। কেমন রেখেছি? অবলিকলি রেখেছি। তার মানে কি? মানে এই রকম কাত করে রেখেছি। আন্দাজ করতে পারছিস কীরকম কাত করে রেখেছি? এই রকম কাত করে রেখেছি। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছিস কেমন কাত করে রেখেছি? এবার এইটাকে সাইড থেকে দেখ, দেখতে পাচ্ছিস? সাইড থেকে দেখতে পাচ্ছিস এটাকে? সাইড থেকে কেমন দেখতে লাগবে? এই রকম দেখতে পাচ্ছিস? এই রকম লাগবে, ভালো করে দেখ, এই রকম লাগছে। ওকে, এবার এইখান থেকে একটা ফোর্স দেখ উপর দিকে কাজ করছে, এটা কাত করা আছে, কিন্তু এখান থেকে একটা ফোর্স উপর দিকে, এইখান থেকে একটা ফোর্স নিচের দিকে, তাহলে এখান থেকে ফোর্স ওপরের দিকে, এইখান থেকে ফোর্স নিচের দিকে। এটা রোটেশন হবে না এরকম, তাই না? তার কারণ যদি আমার একটা ফোর্স কাজ করে সেপারেটেড বাই আ ডিস্টেন্স, ভালো করে বুঝবি যে যদি এই দিকে একটা ফোর্স কাজ করে আর যদি এখান থেকে একটা ডিস্টেন্স দূরে উল্টো দিকে একটা ফোর্স কাজ করে, যারা একই লাইন বরাবর নয়, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে একটা রেজাল্ট্যান্ট কাপেল কাজ করবে, তাই না? নিশ্চয়ই এদের মধ্যে একটা রেজাল্ট্যান্ট কী কাজ করবে? কাপেল কাজ করবে। যে রেজাল্ট্যান্ট কাপেলটা কাজ করবে সেটাকে আমরা কি বলতে পারি? এই যদি ডিস্টেন্সটা ডি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি ডি ক্রস এফ। তাহলে এই কাপেলটাকে আমরা টর্ক বলে থাকি, যেটা হচ্ছে ডি ক্রস এফ। তার মানে এর মধ্যে যদি আমরা একটা সেপারেশন বার করতে পারি, তাহলে এও রোটেট করবে, এও এইদিকে রোটেট করবে। তার মানে কি? এখানে আমরা একটা টর্ক পেতে পারি। এবার বক্তব্য হচ্ছে সেপারেশনটা আমরা বার করতে চাই। দেখো, এই যে লুপটা আছে, ইমাজিন কর যে এই লুপের যে লেন্থ সেটা হচ্ছে এল, এই লুপের যে ব্রেথ সেটা হচ্ছে বি। ইজ দ্যাট ক্লিয়ার? এই লুপের লেন্থ হচ্ছে এল, এই লুপের ব্রেথ হচ্ছে বি। আচ্ছা, আমি একটু ব্যাপারটাকে সিম্পলি ভাবতে চাইছি। আমি একটু এইখান থেকে দেখছি, হ্যাঁ, আমি এই সাইড থেকে দেখছি ব্যাপারটাকে। সাইড থেকে দেখলে কি দেখতে পাবো বলতো? যে এটার নাম যদি আমি চারটে কোণার চারটে নাম দিই, সাপোজ এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ওকে, চার কোণার চারটে নাম দিলাম। সাপোজ আমি যদি এই রকম একটা অ্যাঙ্গেল করি, তাহলে এইটা পি, এইটা এস, পি আর এসকে আমি যথারীতি এখানে পি আর এস লিখে দিলাম। ওকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? দেখ, কারেন্ট এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছে, এখান থেকে কারেন্ট ভেতর দিকে যাচ্ছে। তার মানে কারেন্ট এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছে, কারেন্ট এখান থেকে ভেতর দিকে যাচ্ছে। ওকে, বি এই বরাবর, তাহলে এই লেন্থটুকু কত? দিস লেন্থ ইজ বি। মাথায় রাখবে এই লেন্থটুকু হচ্ছে বি, এখান থেকে এইটুকু হচ্ছে বি। ম্যাগনেটিক ফিল্ড বিকে কাট করে সোজা চলে যাচ্ছে না,
তার মানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বিকে কাট করে দেখো এইভাবে বেরিয়ে যাচ্ছে। কোন ম্যাগনেটিক ফিল্ড, দেখো এই লাইনগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ক্লিয়ার? ড্র করলাম ট্রায়াঙ্গেল। এবার এই যে বি, এই বি এর উপরে যদি একটা পারপেন্ডিকুলার ইমাজিন করি, কার উপরে পারপেন্ডিকুলার, এই বি দাগটার উপরে যদি একটা পারপেন্ডিকুলার ইমাজিন করি, তাহলে সেই পারপেন্ডিকুলারটা কোন দিকে হবে, দ্যাট পারপেন্ডিকুলার উইল বি টুয়ার্ডস দিস ডাইরেকশন, তাই না? কোন দিকে হবে পারপেন্ডিকুলার, এই দিক বরাবর হবে। তার মানে যদি বি আর এই পারপেন্ডিকুলারের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, বি আর এই পারপেন্ডিকুলার মধ্যে অ্যাঙ্গেল থিটা, তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি এইটাও আমার 90 ডিগ্রি, তার মানে এইটা কত হবে, নিশ্চয়ই 90 মাইনাস থিটা। এইটা যদি 90 মাইনাস থিটা হয়, দিস উইল অলসো বি 90 মাইনাস থিটা। এইটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, দিস উইল বি থিটা। বোঝা গেল কথাটা? তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে বি আর ওই ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল ইজ 90 মাইনাস থিটা, দিস ইজ থিটা। ওকে, আচ্ছা এই যে সবুজ দাগটা আমি টেনেছি, এইটা কি আগে আমরা জানবো, এইটা কি। দেখো এই নীলটা দিয়ে তো আমি শুধু বিটাকে রিপ্রেজেন্ট করেছি, আমি কি করলাম, যে শুধু বিটাকে রিপ্রেজেন্ট করেছি ওইটাকে ছেড়ে আমি এইরকম একটা লুপকে ড্র করলাম, তাহলে যেখানে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। ওকে, দেখো আমরা আগেও বলেছি, যখন ভেক্টর চ্যাপ্টার করেছিলাম আমরা বলেছি যে এরিয়া ভেক্টর কি করে বার করে, এরিয়া ভেক্টর কি করে বার করে, অবশ্যই এল ক্রস বি করে বার করে। আমি যদি এল ক্রস বি করি তাহলে যে এরিয়া ভেক্টর হবে, সেই এরিয়া ভেক্টর উইল বি পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এই যে ডাইরেকশনটা তুমি সবুজ দেখছো, দিস ইজ দ্য ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর, যেটাকে আমরা বলছি এন ক্যাপ। ওকে, আচ্ছা এবার ব্যাপারটাকে একটু গুছিয়ে আনি। তাহলে আমরা কি দেখলাম, আমরা এইটুকু দেখলাম যে আমার এখানে দুটো ম্যাগনেট ছিল, একটা হচ্ছে নর্থ, একটা সাউথ, তার মাঝখানে আমরা একটা তারের লুপকে ইমাজিন করেছি, যে লুপের মধ্যে দিয়ে ধরে নিচ্ছি যে কারেন্টটা আমার এই রকম ডাইরেকশনে যাচ্ছে। ভালো কথা। এবার এই কারেন্টটা যখন এই দিকে আসছে তখন ওর উপরে একটা ফোর্স কাজ করছে উপরের দিকে, এই দিকে যখন কারেন্টটা যাচ্ছে এর উপরে একটা ফোর্স কাজ করছে নিচের দিকে। ভালো কথা। যখন এটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, পি পয়েন্টটাকে পিতে বসালাম, এস পয়েন্টটাকে এসে বসালাম, এই লেনটাকে বি বসালাম, তাহলে এর মধ্যে একটা পারপেন্ডিকুলার আছে, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস থিটা, তাহলে এটা হলো থিটা। আচ্ছা যদি এটা বি হয়, এইটা যদি থিটা হয়, তাহলে এইটা কি হবে, দিস উইল বি বি কস অফ থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এইটা কি হবে, দিস উইল বি বি সাইন অফ থিটা। তাহলে একটা হলো বি কস অফ থিটা, একটা হলো বি সাইন অফ থিটা। ফোর্সটা কোথায় কোথায় কাজ করছে দেখো, একটা ফোর্স আমার কাজ করছে এখান থেকে এফ উপর দিক বরাবর, তার মানে একটা ফোর্স আমার কাজ করছে এই দিক বরাবর এফ, আর একটা ফোর্স আমার কাজ করছে নিচের দিক বরাবর এফ। ওকে, একটা ফোর্স কাজ করছে উপর দিক বরাবর, একটা ফোর্স কাজ করছে নিচের দিক বরাবর, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত, বি সাইন থিটা। তার মানে কি বুঝতে পারবো, তার মানে যে টর্ক কাজ করবে সেই টর্কটা কত হবে, নিশ্চয়ই ফোর্স ইন্টু তার মাঝে ডিসপ্লেসমেন্ট, সো টর্ক কত হবে, নিশ্চয়ই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তাহলে এফ বি সাইন অফ থিটা বলতে পারি না? আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এফ বি সাইন অফ থিটা বললাম, তার মানে এটাকে বলতে পারি তো বি ক্রস এফ, এটাকে বলতে পারি বি ক্রস এফ। আচ্ছা আরও একটা জিনিস দেখো, আরও সহজ করে আনছি ব্যাপারটা। দেখো ফোর্সের ভ্যালু আমরা যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট এই ক্লাস শুরু করার আগে কী বের করেছিলাম, এফ ইকোয়ালস টু আই ইন্টু এল ক্রস বি, তাই না? যদি এল ক্রস বি করি, এল আর বি 90 ডিগ্রিতে আছে, তার মানে আই এল বি সিম্পলি। আচ্ছা তাহলে এখানটায় বসালে কি বলতে পারি, আই এল বি ইন্টু বি সাইন অফ থিটা। আচ্ছা এল ইন্টু বি
কোন এল বি? এই এল আর স্মল বি, তার মানে আই এল বি ইন্টু বি লিখলাম। এল বিকে কী বলবো? এল বি ইজ এরিয়া। এল বিকে কী বলবো? এরিয়া। তাহলে এটাকে কি লিখবো? আই ইন্টু এ বি সাইন থিটা যেমন আছে সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো আই ইন্টু এ ক্রস বি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে টর্ক ইন কেস অফ আ লুপ, যে লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, উইল বি আই ইন্টু এ ক্রস বি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে জিনিসটা দেখবো যে স্যার তুমি তো এইখানে বার করলে, এখানে বার করলে, কিন্তু স্যার এখান দিয়েও তো একটা কারেন্ট ফ্লো করছে, তাহলে স্যার এখানেও তো একটা ফোর্স কাজ করবে, করবে তো? মনে করো এইভাবে একটা কারেন্ট ফ্লো করছে, যখন এইভাবে কারেন্ট ফ্লো করছে, বি এই দিকে, ক্যাপিটাল বি এই দিকে, তার মানে অবভিয়াসলি আমি যদি আই ইন্টু এল ক্রস বি করি, তাহলে এর উপরে যে কারেন্টটা ফ্লো করবে কোন দিকে করবে? দেখো তো, দেখো এল ক্রস বি এই দিকে করছে, তার মানে এর উপরে যে ফোর্সটা কাজ করবে, দ্যাট ফোর্স উইল বি ডাইরেক্টেড অ্যালং দিস ডাইরেকশন। সাপোজ এটার নাম দিলাম এফ, এফ অ্যালং বি দিলাম। আচ্ছা, তাহলে এখানেও ম্যাগনেটিক ফিল্ড বি এইদিকে, লেন্থ এইদিকে, তাহলে এখানেও যদি আমি এল ক্রস বি করি, দেখো এল ক্রস বি করি, তাই না? তাহলে এখানে ফোর্স কোন দিকে? এই দিক বরাবর। এল ক্রস বি করে দেখো এই দিক বরাবর, তাহলে এখানে ফোর্স কোন দিক বরাবর কাজ করছে? এই দিক বরাবর কাজ করছে। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে, যে এরা একই লাইন বরাবর কাজ করছে, বুঝতে পারছো? এই প্লেন বরাবরই কাজ করছে। তাহলে যদি কোনো ফোর্স কোনো প্লেন বরাবর কাজ করে, একই লাইন বরাবর সব জায়গায় সেম ফোর্স হয়, তাহলে এই রেসপেক্টে কোনো রোটেশন হওয়া সম্ভব না। তাহলে এই যে ফোর্স যেগুলোকে আমি এফ বি বলে রাখছি, এফ বি ফোর্সগুলোর জন্য কোনো রকম রোটেশন হওয়া পসিবল নয়। ওকে, তাহলে রোটেশন যদি হয় কোন ফোর্সের জন্য হবে? রোটেশন হলে এফ ফোর্সের জন্য হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে টর্ক কী পেলাম? টর্ক পেলাম আই ইন্টু এ ক্রস বি, বা তোমরা বলতে পারো আই এ বি সাইন অফ থিটা। যদি তুমি ভ্যালু বার করতে চাও, তাহলে তুমি টর্ক ইকুয়ালস টু আই এ বি সাইন থিটা পুট করবে, আর যদি ভেক্টর ফর্ম চাও তাহলে তুমি এইভাবে করবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? কনসেপ্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট। কনসেপ্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট। দেখো, ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে? সাপোজ একটা কারেন্ট কোনো একটা লুপে ঘুরছে, সাপোজ এর মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে। ওকে, এর যে ক্রস সেকশনাল এরিয়া, সাপোজ এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। ওকে, সাপোজ এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট হবে আই ইন্টু এ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমার এরকম একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, ধরি ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, কারেন্ট হচ্ছে আই, দেন ম্যাগনেটিক মোমেন্ট উইল বি আই ইন্টু এ। আচ্ছা, টর্ক আমরা কি বের করেছিলাম? টর্ক আমরা বের করেছিলাম এন আই এ বি সাইন অফ থিটা, তাই না? আমি যদি এখান থেকেই আই আর এটাকে আলাদা করে লিখে এম লিখি, তাহলে এন এম বি সাইন অফ থিটা, যেখানে এম কি? এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ ওয়ান কয়েল। আচ্ছা, যদি আমরা এন এমকে বলি, তাহলে এন এম কী হবে? এন এমকে ধরো আমরা ধরলাম ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ইন্টু বি সাইন থিটা। এই এন এমকে আমরা কি ধরবো? এন এমকে ধরবো টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, তাহলে এন এম কী হবে? কি? হ্যাঁ বল। ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম ধরলাম হচ্ছে টোটাল ম্যাগনেটিক। ধর একটা লুপ আছে, একটা লুপে বলছি, একটা লুপ আছে, একটা লুপের ম্যাগনেটিক মোমেন্ট ধর স্মল এম। ওকে, একটা লুপ আছে, একটা লুপের ম্যাগনেটিক মোমেন্ট ধর স্মল এম। যদি এই একটা লুপের জায়গায় অনেকগুলো লুপ থাকতো, থাকতেই তো পারতো,
সাপোজ এরকম একটা লুপ আছে, এরকম একটা লুপ আছে, এরকম একটা লুপ আছে, তাহলে কি হলো, এরকম অনেকগুলো লুপ তো থাকতেই পারতো, তাই না? যদি এরকম অনেকগুলো লুপ থাকে এবং এই অনেকগুলো লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে কি বলবো এটাকে? দ্যাট উইল বি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল এম। বোঝা গেল কথাটা? তাহলে এটাকে কি লিখবো? একটার জন্য যদি হয় স্মল এম, যদি এখানে এনখানা লুপ থাকে তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে ক্যাপিটাল এন ইন্টু স্মল এম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার বোঝা গেছে? ওকে, চলো তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেটিক মোমেন্ট আর টর্কের মধ্যে রিলেশন কি। এখন আমরা যেটা বুঝবো, দ্যাট ইজ মুভিং কয়েল গ্যালভানোমিটার। ওকে, মুভিং কয়েল গ্যালভানোমিটার। দেখো, মুভিং কয়েল গ্যালভানোমিটার। আচ্ছা, এটা কি মুভিং কয়েল গ্যালভানোমিটার কি? মনে করো তোমার একটা রিজিড সাপোর্ট আছে, দিস ইজ আ রিজিড সাপোর্ট। রিজিড সাপোর্ট থেকে তোমার একটা তার ঝুলছে। মনে করো এই রিজিড সাপোর্ট থেকে এই রকম একটা তার ঝুলছে, যে তারটা ঝুলছে এর মধ্যে দিয়ে ইউ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওকে, নাও দিস ওয়্যার ইজ হ্যাঙ্গিং ফ্রম দি রিজিড সাপোর্ট। হোয়াট ইউ আর ডুইং ইজ দ্যাট, তোমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল কয়েল আছে। দেখবে আমি কীভাবে কয়েলটাকে কনস্ট্রাক্ট করছি। তোমার কাছে একটা সিলিন্ডার আছে, দিস ইজ ইউর সিলিন্ডার। ওকে, আচ্ছা আমাকে কেউ বলতে পারবি, যদি সিলিন্ডারের একটা ছায়া পড়ে, তুই কি সেটা সিলিন্ডার দেখিস না রেক্ট্যাঙ্গেল দেখিস? সবাই অডিওটা অন করে। রেক্ট্যাঙ্গেল। তার মানে সিলিন্ডারের ছায়াকে আমরা রেক্ট্যাঙ্গেল দেখি। তার মানে যদি আমরা এই সিলিন্ডারের ওপর দিয়ে একটা তারকে পেঁচাই, তাহলে এই তারটা যে লুপটা তৈরি করবে সেটা কি সার্কুলার লুপ তৈরি করবে, না সেটা রেক্ট্যাঙ্গুলার লুপ তৈরি করবে? কীরকম লুপ তৈরি করবে? সার্কুলার লুপ তৈরি করবে না রেক্ট্যাঙ্গুলার লুপ তৈরি করবে? রেক্ট্যাঙ্গুলার লুপ তৈরি করবে। গুড। তার মানে আমি এখানে এরকম একটা সিলিন্ড্রিক্যাল কয়েল রেখেছি, যে সিলিন্ড্রিক্যাল কয়েলের উপরে যে লুপটা তৈরি হয়েছে, দ্যাট লুপ ইজ আ রেক্ট্যাঙ্গুলার লুপ। যে লুপটা তৈরি হয়েছে দ্যাট লুপ ইজ আ রেক্ট্যাঙ্গুলার লুপ। তাহলে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার লুপ রেখেছি। সো হাউ উইল ইট লুক? দেখো, ইট উইল লুক লাইক দিস। ওকে, এরকমভাবে ওটাকে দেখতে লাগবে। ওকে, তাহলে কিছু এরকম রেক্ট্যাঙ্গুলার লুপ আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা এবার এই যে তারটাকে আমি ইউজ করেছি, এটা একটা বিশেষ ধরনের তার, এটাকে বলে ফসফর ব্রোঞ্জ স্ট্রিপ। কী তার বলবো এটাকে? ফসফর ব্রোঞ্জ স্ট্রিপ। এখন কি হয়েছে যে এইখানে আমি একটা ম্যাগনেটিক পিস লাগছি। দেখো ম্যাগনেটিক পিসটা কেমন, আমি তোমাকে নীল দিয়ে এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই রকম একটা স্ট্রিপ আছে, ওকে, তাহলে এরকম একটা পোল পিস আছে, এই রকম একটা পোল পিস আছে। ওকে, বুঝতে পারছো? দেখো এইটাও ম্যাগনেট একটা, এটাও একটা ম্যাগনেট, কিন্তু কি এই যে ম্যাগনেটটার কথা আমরা ভাবছি, কোনো একটা নর্থ কোনো একটা সাউথ। ওকে, যে কোনো একটা নর্থ যে কোনো একটা সাউথ, সাপোজ এটা নর্থ এটা সাউথ, কিন্তু দেখো ম্যাগনেটিক পোল পিসটা কাটা হয়েছে যেন ইট ইজ আ সার্কুলার কাট, তাই না? তাহলে ম্যাগনেটিক পোল পিস যেটা কাটা হলো কেমন কাট? দ্যাট ইজ আ সার্কুলার কাট। এবার এই যে সার্কুলার কাটের ম্যাগনেটিক পোল পিস কাটা হয়েছে, তার মানে
এই ম্যাগনেটিক পোল পিসের মধ্যে দিয়ে এই তারটা অ্যারেঞ্জ করা আছে একটা লুপ হিসেবে। আমরা একটু আগেই দেখলাম যে কোনোভাবে যদি এই লুপের মধ্যে দিয়ে একটু কারেন্ট পাঠিয়ে দিতে পারি, তাহলে এই ম্যাগনেটের মধ্যে কারেন্ট থাকলেই এর উপরে একটা টর্ক কাজ করবে টাও, যেটা হচ্ছে NI/AB sin থিটা। এটা আমরা কিন্তু একটু আগেই দেখেছি। তার মানে আমি যদি এইরকম করতে পারি যে এই তারটাকে রাউন্ড করে নিয়ে এখান থেকে গিয়ে সাপোজ আমি একটা কয়েলের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম, ওকে, তাহলে যদি এখান থেকে কোনো কারণে আমি একটা ইলেকট্রিক্যাল কানেকশান করে দিতে পারি, তাহলেই এটা এখান থেকে রোটেট করে যেতে পারে। দেখো এখানে একটা জিনিস আছে, এই যে পার্টটা এটা হচ্ছে একটা স্প্রিং কয়েল, দিস ইজ আ স্প্রিং কয়েল। স্প্রিং কয়েল কেন সেটা আমরা পরে আসছি। তাহলে আমরা কি বুঝলাম, একটা ফসফর বোন স্ট্রিপ আছে, একটা সিলিন্ড্রিক্যাল পিস আছে, তার দুপাশে দুটো ম্যাগনেট আছে, ওর উপরে আমরা অনেকটা প্যাঁচ দিয়ে একটা তারকে, এই তারটাকে রেখে একটা কয়েলের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কয়েল মানে স্প্রিং কয়েল। একটা জিনিস জানিস তো, এর সাথে এখানে একটা অ্যাটাচ করা থাকে। কি অ্যাটাচ করা থাকে? এখানে একটা মিরর অ্যাটাচ করা থাকে। এর সাথে এখানে একটা মিরর অ্যাটাচ করা থাকে, ওকে। তাহলে এটা কি? দিস ইজ আ মিরর, দিস ইজ আ মিরর, ওকে। এর সাথে কি অ্যাটাচ করা থাকবে? এর সাথে একটা মিরর অ্যাটাচ করা থাকবে, সিম্পল প্লেন মিরর। কি হয় দেখ, সাপোজ এখান থেকে একটা কারেন্ট এলো, যেই কারেন্টটা আসবে কারেন্টটা এর মধ্যে দিয়ে ঘুরবে, যেই কারেন্টটা এর মধ্যে দিয়ে ঘুরতে থাকবে এর এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এই কারেন্টের জন্য এর উপরে একটা ফোর্স কাজ করবে। যেই ফোর্স কাজ করবে ফোর্সের জন্য ওটা ঘুরে যাবে, যেই ঘুরে যাবে এই স্প্রিংটাও মোচড় খাবে। আচ্ছা, স্প্রিংকে যদি আমি ঘোরাই তাহলে স্প্রিং কি ওরকমই ঘুরে থাকবে, নাকি ফোর্সটা সরিয়ে দিলে স্প্রিং তার আগের জায়গায় চলে আসতে যাবে? কি হবে বলতো? আগের জায়গায় চলে আসতে চাবে, আগের জায়গায়। বাকিদের অডিও অন নেই কেন রোহান? থ্যাংক ইউ। বাকিদের অডিও অন নেই কেন? প্রত্যেকে অডিও অন করে। স্প্রিং দেখেছো তো বাড়িতে? তাহলে আমি যদি একটা স্প্রিংকে মোচড় দিই, তাহলে স্প্রিংকে মোচড় দিলে কি ও কি এরকমভাবে মোচড় দিয়ে দিলে ওরমই থেকে যায়, নাকি ও আবার আগের জায়গায় চলে আসতে চায়? কি চাইবে? ওই রকমই থেকে যাবে না আগের জায়গায়? গুড। তাহলে দ্য স্প্রিং উইল ওয়ান্ট টু কাম ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট। এই যে স্প্রিংটা তার অরিজিনাল স্টেটে আসতে চাইবে, কারণ ওর রোটেশনের জন্যই ও অরিজিনাল স্টেটে আসতে চাইবে। যখন ও তার অরিজিনাল স্টেটে আসতে চাইবে, তার মানে নিশ্চয়ই এখানে একটা উল্টো দিকের রেস্টোরিং টর্ক তৈরি হবে, কারণ তুমি সামনের দিকে একটা টর্ক দিচ্ছ, তার আগেইনস্টে উল্টো দিকে একটা রেস্টোরিং টর্ক তৈরি হবে, ওকে। সো আর রেস্টোরিং টর্ক will be created, ওকে। একটা রেস্টোরিং টর্ক ক্রিয়েটেড হবে। দেখো রেস্টোরিং টর্কটা একটা মজার জিনিস আছে। ধর তুই একটা স্প্রিংকে নিয়েছিস, অল্প একটু ঘুরিয়েছিস, তাহলে অল্প ঘোরালে যা টর্ক কাজ করবে, বেশি ঘোরালে বেশি টর্ক কাজ করবে না কম টর্ক কাজ করবে? বেশি টর্ক। গুড। তার মানে অল্প ঘোরালে অল্প টর্ক, বেশি ঘোরালে বেশি টর্ক। তার মানে আমি যদি এটাকে বেশি ঘোরাই তাহলে এখানে কিরম টর্ক কাজ করবে? এখানে বেশি টর্ক কাজ করবে। পরিষ্কার হলো? আচ্ছা, তার মানে যদি টর্কের ঘোরার মানে অ্যাঙ্গেল কতটা ঘুরলো তার উপরে ডিপেন্ড করে, তাহলে মনে করো যে এইটা এরকম অবস্থায় আছে, আমি কি করেছি, এইটাকে একটুখানি এই দিকে ঘুরিয়ে দিয়েছি। পরিষ্কার? যদি ঘুরিয়ে দিই তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই ওটা এরকম কোনো একটা দিকে ঘুরে যাবে। যেই ওটা এরকম কোনো একটা দিকে ঘুরে যাবে, তার মানে নিশ্চয়ই এর আর এর মধ্যে ওর একটা অ্যাঙ্গেলের টার্নিং হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা। তাহলে যত বেশি ঘুরবে তত বেশি রিস্টোরিং টর্ক তৈরি হবে। তাহলে যে টর্কটা আমি দিচ্ছি সেটা নিশ্চয়ই প্রপোর্শনাল টু থিটা, কারণ যত ঘুরবে তত টর্ক, অর টর্ক নিশ্চয়ই ইকুয়ালস টু সি থিটা, ওকে। এই যে সি, দিস ইজ আওয়ার স্প্রিং কনস্ট্যান্ট of galvanometer, ওকে। দিস ইজ দি স্প্রিং কনস্ট্যান্ট অফ গ্যালভানোমিটার। আচ্ছা, এইটুকু বুঝলাম। তার মানে নিশ্চয়ই NIAB সাইন থিটা এটা নিশ্চয়ই ইকুয়ালস টু সি থিটা। তাহলে এখান থেকে কী লিখতে পারি, যে অর NIAB সাইন থিটা ইকুয়ালস টু সি থিটা, ওকে। আচ্ছা, আমি এটাকে থিটা লিখেছি। সাপোজ এই অ্যাঙ্গেলটাকে যদি ফাই ধরি তাহলে আমাদের সুবিধা হবে করতে। তাহলে ধরো এটা যদি ফাই হয় তাহলে NIAB সাইন থিটা ইকুয়ালস টু সি ফাই। এইটুকু আমরা বুঝতে পারলাম।
আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে এটাকে আমরা এরকম একটা সার্কেলের মতো করে কেটেছি, আমরা দেখব এই সার্কেলের মতো করে কাটার সুবিধাটা কি, আমরা একটু সুবিধাটা দেখব। চলো এইটাকে স্পেসিফিক্যালি আমরা আলাদা করে দেখি। দেখো আমার ম্যাগনেটটা তো এইখানে এইরকমভাবে ছিল, ওকে, আমার ম্যাগনেটটা নিশ্চয়ই এখানে এইরকমভাবে ছিল। আমি কি করছি, এটাকে উপর থেকে দেখছি, আমি এটাকে উপর থেকে দেখছি। তাহলে উপর থেকে কি দেখছি, যে এইখান থেকে এই রকম একটা গোল, এইখান থেকে এই রকম একটা গোল, আর এই গোলটাকে উপর থেকে দেখলে কি দেখব, উপর থেকে দেখলে দেখব এইরকম একটা গোল। ওকে, এই যে সবুজ দাগটা রয়েছে, তাহলে ধরলাম সবুজ দাগটা এখান থেকে এই দিক বরাবর রয়েছে। ওকে, এই হচ্ছে কয়েলের দিকটা। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, যে এই যে আমার কয়েলটা রয়েছে, সবুজ দাগটা রয়েছে, এইভাবে রয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে যদি এটা নর্থ হয়, এটা সাউথ হয়, তাহলে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাবে। ভালো করে বুঝবে, নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাবে। তার মানে যদি আমি এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাবে। বোঝা গেল কথাটা? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাবে। আচ্ছা, এইভাবে যাওয়া মানে কীরকম বোঝায় বলতো? এইভাবে যাওয়া মানে বোঝায়, আমি 3Dতে দেখি তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে যাচ্ছে। আচ্ছা, কারেন্ট আমার কোন দিকে ফ্লো করবে? কারেন্ট আমার ফ্লো করবে নিচের দিকে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে? এখান থেকে সরাসরি এই ভেতরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি এল ক্রস বি করি, এল ক্রস বি করলে কোন দিকে? এই দিক বরাবর। তার মানে সেটা এইখান থেকে এই ট্যানজেন্ট বরাবর ফোর্সটা হয়ে যাবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এই লাইন বরাবর ভেতর দিকে, তাই ম্যাগনেটিক ফিল্ডটা ট্যানজেন্ট বরাবর বাড়ির দিকে। তার মানে কি, প্রত্যেকটা জায়গাতেই এই ম্যাগনেটিক ফিল্ড আর যে লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে তাদের মধ্যে দেখ প্রত্যেকটা জায়গাতে অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তার মানে এল বি তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এল বির মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে এই থিটাটা 90 ডিগ্রি। অর ফর রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, ফর রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড কী পাচ্ছি, যে এন আই এ বি সাইন অফ 90 ডিগ্রি ইকুয়ালস টু সি ফাই। সাইন 90 মানে কি আমরা জানি 1, আর এখান থেকে কী লিখবো, এন আই এ বি ইকুয়ালস টু সি ফাই। ওকে, আচ্ছা, অর একটা জিনিস দেখো, আমি যদি এখান থেকে আই বার করি, তাহলে ফাই বাই আই, এটাকে কি লিখতে পারি, যে ফাই বাই আই মানে এন এ বি বাই সি। এই যে জিনিসটা, এইটা মানে কি, এইটা মানে বোঝায় যে ঠিক কতটা কারেন্টের জন্য কতটা রোটেশন হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আওয়াজ শোনা যাচ্ছে, কেউ কিছু বলতে চাইছো? ওকে, তাহলে শেষ করে নিই। ফাই বাই আই কি? ফাই বাই আইকে আমরা বলবো কারেন্ট সেন্সিটিভিটি, কারেন্ট সেন্সিটিভিটি। ওকে, ফাই বাই আই ইজ কারেন্ট সেন্সিটিভিটি। আচ্ছা, আমরা দেখলাম ফাই বাই আই ইকুয়ালস টু এন এ বি বাই সি। যদি আমরা এইরকম করি, যে উপরে আমরা যদি এরকম লিখি, যে যেখানটায় ফাই বাই আই লিখেছি আমরা জানি কি ওহমস ল থেকে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইকুয়ালস টু কী লিখতে পারি, ভি বাই আর। এখানে যদি বসাই তাহলে ফাই বাই আই মানে ফাই বাই ভি বাই আর ইকুয়ালস টু এন এ বি বাই সি, और फाई आर बाई वी इक्वल्स टू एन ए बी बाई सी, और फाई इक्वल्स टू की लिखबो फाई बाई वी एन ए बी बाई सी आर। ओके, এই যে টার্মটা ফাই বাই ভি, এটাকে যেমন আমরা লিখছি কারেন্ট সেন্সিটিভিটি, উই উইল কল ইট অ্যাজ ভোল্টেজ sensitivity. Okay, so this one is current sensitivity and this one is voltage sensitivity. Okay, যদি কেউ কোনো জায়গা বুঝতে না পেরে থাকো আমাকে একটু বলো যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি, কারেন্ট সেন্সিটিভিটি হোক, ভোল্টেজ সেন্সিটিভিটি হোক, কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে বলো। নাও
উই উইল আন্ডারস্ট্যান্ড দি ইউজেজ অফ দি মিরর, যে আমাদের মিররটা অ্যাকচুয়ালি কী কাজে লাগবে সেটা আমরা এখন দেখব। দেখো, মনে করো যে এইখান থেকে কোনো একটা রে অফ লাইট আমি মিররের উপরে এসে ফেলেছি। এখানে আমার একটা টর্চ আছে, তাহলে এই টর্চটা থেকে কোনো একটা রে অফ লাইট আমি মিররের উপরে এসে ফেলেছি। যে লাইটটা মিররের উপরে এসে ফেলেছি তার জন্য মিররটা রিফ্লেক্ট করে এখান থেকে কোনো একটা রে অফ লাইট এইখানে এসে পড়েছে। ওকে, আমি মনে করো যে এখানে একটা স্কেল বহু আগে থেকেই রেখে দিয়েছি। সাপোজ এখানে একটা স্কেল এরকমভাবে মার্কিং করা আছে। ওকে, এবার কি হয়েছে যে আমি এর মধ্যে দিয়ে যেই কারেন্ট পাস করেছি ও কিছুটা অ্যাঙ্গেল ঘুরে গেছে। যেই ও কিছুটা অ্যাঙ্গেল ঘুরবে অবভিয়াসলি মিররটাও কিছু অ্যাঙ্গেল ঘুরবে। তাহলে যদি ও এইখান থেকে ফাই অ্যাঙ্গেল ঘুরে তাহলে মিররটাও কী হবে, এখান থেকে ফাই অ্যাঙ্গেল ঘুরে যাবে। যেই মিররটা ফাই অ্যাঙ্গেল ঘুরে যাবে তখন এই যে রেটা এটা রিফ্লেক্ট করে মিরর যেহেতু ইটসেলফ ঘুরে যাবে, তাই ওই রেটা এখান থেকে বেঁকে একটা নতুন কোনো জায়গায় গিয়ে পড়বে। ওকে, আমি দেখব যে এই যে ওর পজিশানের চেঞ্জ হচ্ছে, যদি আমি মনে করি যে এখান থেকে এই ধরো যে স্কেলটাকে আমি এঁকেছি, যদি মনে করি যে এখান থেকে এই স্কেলটা অবধি ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে আমি দেখব যে কতটা ওর শিফট হচ্ছে, এটা আমি দেখব। তাহলে আমি বার করতে পারবো যে ও কতটা ঘুরেছে। কারণ সবসময় তো অ্যাঙ্গেলটা আমার কম্পাস দিয়ে মেপে করা সম্ভব না, আমাকে এই রকম একটা ওয়েতে দেখতে হবে, তাহলে সেটা আমার আরও বেটার ওয়েতে দেখতে পাবো। আচ্ছা দেখো, আমি এটাকে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে করছি, ভালো করে দেখবে। মনে করো এইখানটাতে একটা মিরর আছে। সাপোজ এটা হচ্ছে আমার একটা মিরর ইনিশিয়ালি রয়েছে। ওকে, একটা রে অফ লাইট সাপোজ এইখান থেকে এই মিররের উপরে এসে পড়েছে। ওকে, তাহলে একটা রে অফ লাইট কী করেছে, এইখান থেকে এই মিররের উপরে এসে পড়েছে। অবভিয়াসলি আমরা কি জানি যে এখানেও কি করবে, এখানেও একটা নর্মাল ক্রিয়েট করবে, সেইখান থেকে নিশ্চয়ই এটা রিফ্লেক্ট করে অন্য কোনো একটা ডাইরেকশানে যাবে। আচ্ছা, এইটুকুনি আমাদের কোনো সমস্যা নেই। আমি ইমাজিন করছি যে আমার ইনিশিয়ালি সবুজ দিয়ে আঁকছি যে আমার এই অ্যাঙ্গেলটায় ও আলফা এসে পড়েছিল এবং যখন ও রিফ্লেক্ট করেছে তখন ও রিফ্লেক্ট করার পরেও অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ভালো কথা, এইখানে একটা স্কেলকে আমি আগে থেকে এঁকে দিচ্ছি, যে স্কেলটা একদম এই লাইন বরাবর আছে। ওকে, একটা স্কেলকে আমি আগে থেকে এঁকে দিচ্ছি, দিস ইজ দি স্কেল। এইটা কি, এটা হচ্ছে একটা স্কেল। এবার কি করলাম, যে ওই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেই তারটা দিয়ে কারেন্ট পাঠালাম, এটা কীভাবে রোটেট করে যাবে, এইটা রোটেট করে সাপোজ একটা ছোট্ট অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। সাপোজ এখান থেকে এইটুকু অ্যাঙ্গেলে রোটেট করেছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই রোটেট করে যাওয়া মানে ওর যে নতুন নর্মাল হলো সেই নতুন নর্মালটাও ফাই রোটেট করে গেছে। আচ্ছা, আমি কি করছি, এই নতুন নর্মালের ডাকটাকে অনেকটা উঁচু অবধি তুলে দিচ্ছি, করতে সুবিধা হবে। তাহলে আগে কি ছিল, আগে এইটুকু ছিল আলফা, এখন এইটা ঘুরে যাওয়ার জন্য নতুন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হলো, এইখান থেকে এতটা, দ্যাট ইজ আলফা প্লাস ফাই। আচ্ছা, আমরা কি জানি যে কোনো মিররে যেটা হয় আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও তার ইকুয়াল হয়। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নিশ্চয়ই আলফা প্লাস ফাই হবে। তাহলে আমি কি করলাম, এখান থেকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আলফা প্লাস ফাই নিলাম। ওকে, যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নিলাম আমি কি করলাম, সেই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশানে এই রেটাকে রিফ্লেক্ট করিয়ে এইখানটায় পৌঁছে দিলাম। ওকে,
তাহলে কি দেখলাম যে ফাই অ্যাঙ্গেল ঘোরার জন্য কতটা চেঞ্জ হলে হিসেব করব। দেখো তাহলে আমি যদি এইখান থেকে এইটুকু ভাবি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা। আমি যদি এইখান থেকে কালোটা অবধি হিসেব করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2, দেখো আলফা প্লাস ফাই, আলফা প্লাস ফাই, তাহলে 2 ইন্টু আলফা প্লাস ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত? এইটা নিশ্চয়ই 2 ইন্টু আলফা প্লাস ফাই মাইনাস 2 আলফা। তাহলে এটা কত হবে? 2 আলফা প্লাস 2 ফাই মাইনাস 2 আলফা, দ্যাট উইল বি 2 ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? 2 ফাই। আচ্ছা, এই যে কথাগুলো বলছি এই প্রত্যেকটা ক্ষেত্রে ফাইটা না ভীষণ ছোট। ফাই যদি ভীষণ ছোট হয় তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম হয়ে যাবে এবং দ্যাট উইল বি ইকুয়াল টু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে এইখান থেকে ডি ধরি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে আমি যদি এইখান থেকে ডি ধরি, যদি এটাকে ডি ধরি আর এখানে চেঞ্জ যদি হয় স্মল ডি, তাহলে আমি এইখান থেকে বলতে পারবো tan অফ 2 ফাই হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেখে অদ্ভুত লাগলেও এটা তোমাকে বুঝতে হবে যে যদি এই লাইনগুলো এমন হয়, যদি অ্যাঙ্গেলটা খুব অল্প হয়, উপরের লাইন আর নিচের লাইন উইল বি সেম, সেই ক্ষেত্রে উই ক্যান রাইট tan 2 ফাই ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি। ওকে, or for small angle tan 2 phi will be simply 2 phi। আমরা জানি ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে tan আর সাইনের ভ্যালুটা সিম্পলি যে থিটার ভ্যালু হয়ে যায় ইন রেডিয়ান, আর tan 2 phi কী হয়ে যাবে? উইল বি সিম্পলি 2 phi। আর এখান থেকে কী লিখতে পারি যে 2 phi ইকুয়ালস টু তাহলে ডি বাই ক্যাপিটাল ডি, অর লিখতে পারি phi ইকুয়ালস টু ডি বাই 2 অফ ক্যাপিটাল ডি। আচ্ছা, এর মানেটা কি? এর মানেটা আমরা বুঝবো। দেখো, ফাই হচ্ছে ডি বাই 2ডি। এই এক্সপ্রেশনে কি দেখেছি? ফাই বাই আই হচ্ছে এন এ বি বাই সি। আচ্ছা, এখান থেকে লিখতে পারি যে অর ফাই ইকুয়ালস টু এন এ বি বাই সি ইন্টু আই। তার মানে এখান থেকে বলতে পারি ফাই প্রপোর্শনাল টু আই, কারণ এন এ বি বাই সি এটা তো কনস্ট্যান্ট। তার মানে ফাই প্রপোর্শনাল টু আই মানে আই প্রপোর্শনাল টু ফাই। তার মানে এখান থেকে বলতে পারি আই প্রপোর্শনাল টু ডি বাই 2ডি। তার মানে কি যে যত বেশি ডেভিয়েশন হবে এখান থেকে বুঝে যাব তত বেশি কারেন্ট ফ্লো করছে। ওকে, তার মানে আমরা একটা অ্যাঙ্গেলকে মেজার না করে আমরা একটা ডিসপ্লেসমেন্টকে মেজার করেও বলতে পারি যে কতটা বেশি কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে। ইজ দিস ক্লিয়ার? ওকে, নাও উই উইল ডু পিভট কয়েল or Weston galvanometer। ওকে, পিভট কয়েল or Weston galvanometer। আচ্ছা, দেখো জিনিসটা কীরকম। আমরা এর আগে যে গ্যালভানোমিটার নিয়ে কাজ করেছি দেখবে একটা পাতলা ফসফরবোন স্ট্রিপ ছিল, হালকা এদিক থেকে ওদিক নড়লেও ওই স্ট্রিপটা ছিঁড়ে যাওয়ার ব্যাপক ভয়। তাই আমি নিশ্চয়ই গ্যালভানোমিটারটা সব জায়গায় ক্যারি করতে পারবো না। এখন আমার যদি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে গ্যালভানোমিটারের প্রয়োজন হয় তাহলে আমি কী করব? ইন দ্যাট কেস আই নিড আ গ্যালভানোমিটার। তাহলে এই ধরনের সিচুয়েশান যখন আমার গ্যালভানোমিটারের মাঝে মধ্যেই প্রয়োজন হয়ে পড়বে, বাট আই ক্যান নট ইউজ আ গ্যালভানোমিটার যেটা ফ্র্যাজাইল, যেটা আমি এখান থেকে ওখানে নিয়ে যেতে গেলে সমস্যায় পড়ে যেতে পারি, ইন দ্যাট কেস আই উইল ইউজ আ পিভট অর আ ওয়েস্টার্ন গ্যালভানোমিটার। দেখো পিভট বা ওয়েস্টার্ন গ্যালভানোমিটার কেমন হয়। আমার বেসিক প্রিন্সিপালটা সেম, যে এখানে আগেরটাতে যেমন একটা রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড তুমি সাপ্লাই করেছিলে, এটার ক্ষেত্রেও তুমি ইকুয়ালি একটা রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই করবে। ওকে, ঠিক আগেরটারই মতো। সেখানে তোমার একটা ভেতরে সিলিন্ড্রিক্যাল পার্ট ছিল, এটার মধ্যেও তোমার অ্যাজ ইট ইজ একটা সিলিন্ড্রিক্যাল পার্ট থাকবে। ওকে, আগেরটার মধ্যেও সিলিন্ড্রিক্যাল পার্ট ছিল, এটার মধ্যেও তোমার অ্যাজ ইট ইজ একটা সিলিন্ড্রিক্যাল পার্ট থাকবে। ওকে, এবার শুধু এখানে ডিফারেন্সটা কোথায়? দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে এর উপরেও একটা কয়েল তোমার থাকবে, কিন্তু এখানে কয়েলের অ্যাটাচমেন্টটা
বড় অন্যরকমভাবে। কীরকম? যে এখানটা তো আগের মতো স্প্রিং কয়েল থাকবে, যেমন আগেরটায় স্প্রিং কয়েল ছিল, এটাতেও তোমার আগের মতো স্প্রিং কয়েল থাকবে, শুধু আগেরটায় যেমন তোমার সাসপেন্ড করা ছিল, এইটাতে তোমার কোনো রকমের সাসপেনশন হবে না। এটাতে কি হবে, এর উপরে এর সাথে তোমার একটা স্প্রিংকে অ্যাটাচ করা আছে, এর নিচেও তোমার একটা স্প্রিংকে অ্যাটাচ করা আছে। ওকে, কি হবে যে এই স্প্রিংটার সাথে একটা পয়েন্টারকে লাগানো আছে। ধরো এইটা এরকম একটু ঘুরে গেল, তাহলে পয়েন্টারটাও কী হবে, ঘুরে যাবে। পয়েন্টারটার সাথে আমরা কি করেছি, একটা সার্কুলার স্কেলকে অ্যাটাচ করে রেখেছি। ধরো এখানটায় হচ্ছে 0, এটা হচ্ছে 1, এরকম করে চলতে থাকছে, এটা হচ্ছে 2, এরকম করে চলতে থাকছে। ওকে, তাহলে কি হবে, যখন এটা ঘুরবে তখন তার সাথে এই কাঁটাটা ঘুরবে, যেই কাঁটাটা ঘুরবে ইট উইল ক্রস সাম অ্যাঙ্গেল, আর ওটা নতুন কোনো একটা জায়গায় চলে আসবে। যেই ওটা নতুন কোনো একটা জায়গায় চলে আসবে, তার মানে তুমি সেইখানে ডিফ্লেকশনটাকে দেখতে পাবে। দেখো ওয়েস্টার্ন গ্যালভানোমিটারে কোনো যেহেতু মুভিং পার্ট নেই, যেটা এরকম পাতলা বা ঝুলে আছে, তার জন্য তুমি এটাকে এক এক জায়গায় ক্যারি করতে পারবে, কারণ এটা ফ্র্যাজাইল নয়। ওকে, সো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে উই উইল ইউজ দিস কাইন্ড অফ গ্যালভানোমিটার। এতে রিডিং একটুখানি ইরর আসলেও আমাদের দৈনন্দিন কাজে, ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এতে আমাদের খুব একটা সমস্যা হয় না। ওকে, এখন আমরা করব কনভার্সন অফ গ্যালভানোমিটার। ওকে, আমরা সাইড বাই সাইড করব। দু রকমের কনভার্সন হয়, একটা হচ্ছে কনভার্সন ইনটু অ্যামমিটার, একটা এটাকে কনভার্ট করতে পারি অ্যামমিটারে, একটা এটাকে কনভার্ট করতে পারি ভোল্ট মিটারে। ওকে, ফার্স্টে উই উইল ডু দি কনভার্সন ইনটু অ্যামমিটার, দেন উই উইল ডু দি কনভার্সন ইনটু ভোল্ট মিটার। দেখো, মনে করো যে এখানে তোমার একটা ওয়্যার আছে। আচ্ছা, অ্যামমিটারের উদ্দেশ্য কি? অ্যামমিটার ইজ ইউজ টু মেজার কারেন্ট। অ্যামমিটার কী জন্য ইউজ করি? উই ইউজ অ্যামমিটার টু মেজার কারেন্ট। ওকে, ভোল্টমিটার কেন ইউজ করি? উই ইউজ ভোল্টমিটার টু মেজার ভোল্টেজ। ওকে, তাহলে অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করি, ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজ মেজার করি। অবভিয়াসলি মাথায় রাখবে, যখন তুমি গ্যালভানোমিটার দিয়ে অ্যামমিটার বানাতে চাও, ইউ হ্যাভ টু পুট দি গ্যালভানোমিটার ইন দ্য মেইন লাইন। যখন তুমি গ্যালভানোমিটার দিয়ে ভোল্টমিটার লাগাতে চাও, ইউ হ্যাভ টু পুট দি গ্যালভানোমিটার ইন প্যারালাল টু দি রেজিস্ট্যান্স। তাহলে এইখানে গ্যালভানোমিটার কোথায় পুট করবে? মাথায় রাখবে এখানে গ্যালভানোমিটার, মাথায় রাখবে এখানে গ্যালভানোমিটার ইন সিরিজ লাইন। ওকে, মাথায় রাখবে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্যালভানোমিটার ইন সিরিজ লাইন। ভোল্টমিটারের ক্ষেত্রে কি করবে? গ্যালভানোমিটার ইন প্যারালাল লাইন। ওকে, গ্যালভানোমিটার ইন সিরিজ লাইন, গ্যালভানোমিটার ইন প্যারালাল লাইন। ওকে, এইটুকু আমরা বুঝতে পারলাম, জাস্ট ওয়েট করো একটু। ওকে, সো গ্যালভানোমিটার শুড বি কানেক্টেড ইন প্যারালাল লাইন and galvanometer should be connected in series line in case of ammeter, in case of voltmeter. আচ্ছা, প্রথমে আমরা অ্যামমিটারের কানেকশনটা দেবো। দেখো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মনে করো যে এই হচ্ছে তোমার একটা তার আছে, যে তারে তুমি অ্যামমিটার বসাতে চাইছো। তুমি কি করবে? তুমি এই তারে প্রথমে গ্যালভানোমিটারটাকে এইখানটায় বসাবে। তুমি কি করবে? গ্যালভানোমিটারটাকে এইখানটায় বসাবে, আর গ্যালভানোমিটারের সাথে তার প্যারালালে তুমি একটা রেজিস্ট্যান্স বসাবে, যে রেজিস্ট্যান্সটাকে আমরা নাম দেব এস। এস কেন নাম দেব? এটা এর ক্ষেত্রে স্পেশাল। এস স্ট্যান্ডস ফর শান্ট, এস উইল স্ট্যান্ড ফর শান্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এস হচ্ছে স্পেশাল, এস উইল স্ট্যান্ড ফর শান্ট। জি কি? জি উইল স্ট্যান্ড ফর গ্যালভানোমিটার। এস উইল স্ট্যান্ড ফর শান্ট, জি উইল স্ট্যান্ড ফর গ্যালভানোমিটার। ওকে, তাহলে আমার এখান থেকে একটা কারেন্ট যেতে পারে,
ধরলাম আমি এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, দ্যাট কারেন্ট উইল গেট ডিভাইডেড ইন্টু টু পার্টস, দিস উইল বি আই জি, স্মল জি লিখলাম যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, দিস উইল বি আই এস মানে যেটা শান্টের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, শান্টের রেজিস্ট্যান্সটা কি? এস কি শান্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি দুটো নাম দিলাম, একটা নাম দিলাম এই পয়েন্টের হচ্ছে এ, একটা নাম দিলাম এই পয়েন্টের হচ্ছে বি, তাহলে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? নিশ্চয়ই ভি। যদি ভি ভোল্টেজ ড্রপ হয়, আইজি কারেন্ট যায়, আর এটা গ্যালভানোমিটার জি হয়, দেখো গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা জি বলবো, জি হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। এরকম ভাবো যে এইটাকে এইভাবে ইমাজিন করো যে এরকম একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে জি, ভ্যালু হচ্ছে জি, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে যে রেজিস্ট্যান্সের নাম হচ্ছে এস, ভ্যালু হচ্ছে এস। আচ্ছা, গ্যালভানোমিটার না একটা লিমিট আছে, ওই আমি তোদেরকে আগেই বলেছি, মনে করে দেখ যে একটা ফসফর ব্রোঞ্জ স্ট্রিপ থাকে, ফসফর ব্রোঞ্জ স্ট্রিপ মানে ওই স্ট্রিপটার মধ্যে দিয়ে খুব অল্প অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে পারে। বেশি কারেন্ট দিলে স্ট্রিপটা কী হবে? গলে যাবে। তাহলে কি হবে? স্ট্রিপটার মধ্যে দিয়ে খুব অল্প অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা অ্যালাউয়েবল কারেন্ট আছে, ওর বেশি কারেন্ট আমরা কখনোই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠাবো না। তার মানে ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার, ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার, সাপোজ 10 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 5 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 1 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, সেটাকে আমি আইজি বলছি। তাহলে এর মধ্যে দিয়ে আইজি যাচ্ছে। ধর আমার একটা সোর্স দিয়ে কারেন্ট বেরোচ্ছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই পাঠাতে হবে, ওর বেশি গেলে গ্যালভানোমিটারটা পুড়ে যাবে। তাহলে আমাকে যদি একটা রেজিস্ট্যান্স লাগাতে হয় এর প্যারালালে, তাহলে নিশ্চয়ই এমন টার্গেট দিয়েই লাগাতে হবে যে এখান থেকে যদি অল্প কারেন্ট যায় তাহলে বেশি কারেন্টটা এসের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। তাই এখান থেকে এসের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে যাবে দ্যাট ইজ আইএস। মাথায় রাখতে হবে যে আইএস মাস্ট বি ভেরি ভেরি গ্রেটার দ্যান আইজি, এটা কম্পালসারি, কারণ গ্যালভানোমিটারের একটা লিমিটেড অ্যামাউন্টই কারেন্টও সহ্য করতে পারে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব? যে ভোল্টেজ ড্রপটাকে দেখব। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও ভি, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও ভি। তাহলে এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু, দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এটা এ এটা বি, উইল বি আই জি ইন্টু জি। এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি উইল বি নিশ্চয়ই আই এস ইন্টু এস। তার মানে দুটো ভোল্টেজ ড্রপ যেহেতু সমান, উই ক্যান রাইট ইট অ্যাজ আই জি টাইমস জি উইল বি আই এস টাইমস এস, আই জি ইন্টু জি উইল বি আই এস ইন্টু এস। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে যদি আমার আই কারেন্ট আসার কথা হয়, যদি আই কারেন্ট আসে কিন্তু এইখান থেকে আইজি কারেন্ট যায়, তাহলে যেটা আই এস সেটা নিশ্চয়ই আই মাইনাস আইজি। তাহলে এখানটায় লিখতে পারি যে অর আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই মাইনাস আইজি ইন্টু এস, আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই মাইনাস আইজি ইন্টু এস। অর এটাকে লিখতে পারি যে আই, আচ্ছা এটাকে এইভাবে লিখি যে অর এখান থেকে লিখছি, হ্যাঁ তাহলে এটাকে লিখছি, দেখো যে এস বাই জি, এস বাই জি, এস বাই জি করলে কী করি? আই জি বাই আই মাইনাস আইজি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ আই জি বাই আই মাইনাস আইজি। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে রেশিও অফ রেজিস্ট্যান্স শান্ট বাই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স শুড বি আই জি বাই আই মাইনাস আইজি। প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? কেউ যদি বুঝতে না পেরে থাকো আমাকে বলো। ওকে গুড, ওকে গুড গুড গুড। চলো আমরা নেক্সট জিনিস দেখি, হাউ উইল আই কানেক্ট আ গ্যালভানোমিটার সো দ্যাট ইট বিকামস আ ভোল্ট মিটার। দেখো আগেই বলেছি
যে এখানে যে লাইন দিয়ে কারেন্ট যাবে, দেখো নীল লাইন দিয়ে কারেন্ট গেছে, আমরা গ্যালভানোমিটারটাকে নীল লাইনের সাথে কানেক্ট করে দিয়েছি। কিন্তু ভোল্টমিটারের ক্ষেত্রে গল্পটা আলাদা। ভোল্টমিটারে যদি কারেন্টটা এই নীল লাইন দিয়ে যায় আর এখানে যদি একটা রেজিস্ট্যান্স আর থাকে, তাহলে গ্যালভানোমিটারটা আমাকে এর সাথে লাগাতে হবে ইন প্যারালাল। তাহলে এখানে আমার লাগবে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার লাগলেই মাথায় রাখবে যে এর সাথে আমাকে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, দিয়ে এটা এখান দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, গ্যালভানোমিটারের সাথে যে রেজিস্ট্যান্স লাগাতে হবে ধরলাম সেটা হচ্ছে আর, আর এখানে যে রেজিস্ট্যান্সটা আগে থেকে রয়েছে যার অ্যাক্রস আমি ভোল্টেজ ড্রপ মাপতে চাইছি, ধরো সেটা আর এল। ওকে, তাহলে দিস ইজ আর, দিস ইজ আর এল। ওকে, আচ্ছা, এবার এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, যে কারেন্টটা হচ্ছে আই। তাহলে আই একটা আর এলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস ভাবো, মনে করো তোমার এখানে একটা তার আছে, এখান থেকে কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে, আবার আমি এখানে আর একটা তার লিখছি, এখান থেকে কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সাপোজ রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহমের, দুটোতেই সেম। মনে করো এখান থেকে তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। ওকে, এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার এখান থেকে আসছে, সেই 5 অ্যাম্পিয়ারের সাপোজ এইখান থেকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর সাপোজ এখান থেকে বেরিয়ে আসছে 2 অ্যাম্পিয়ার। এটার ক্ষেত্রে সাপোজ এখান থেকে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, সাপোজ এখান থেকে বেরিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। এবার যদি আমি ভোল্টেজ ডিফারেন্স মাপি, তুমি দেখতে পাবে যে যেটায় 3 অ্যাম্পিয়ার যাচ্ছে এখানে 30 ভোল্ট, যেটা 1 অ্যাম্পিয়ার যাচ্ছে এখানে 10 ভোল্ট। তাহলে আমি যদি ভোল্টেজ মাপতে চাই এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে যখন লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে তখন আমি তার ভোল্টেজের ভ্যালুটাও বেশি পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যদি ফুল ফ্লোট করে যায়, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি 5 × 10 50 ভোল্ট মানে টোটাল অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। সমস্যাটা কোথায় হলো, যে এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে গেলে আমি ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, মিনিমাম কারেন্ট ফ্লো করে গেলে মিনিমাম ভোল্টেজ পাবো। তার মানে নিশ্চয়ই গ্যালভানোমিটারটাকে আমার এমন একটা রেজিস্ট্যান্সের সাথে লাগাতে হবে যাতে এখান থেকে যত অল্প সম্ভব কারেন্ট ফ্লো করে যায়, যাতে আর এলের মধ্যে দিয়ে যত বেশি সম্ভব কারেন্ট যায়। কারণ আর এল দিয়ে যত বেশি কারেন্ট যাবে তত বেশি ভোল্টেজ ড্রপ এখানে হবে। আচ্ছা, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা দেখো কি করছি। আমরা মনে করছি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে যাচ্ছে দ্যাট ইজ আইজি, আর এখানে যে কারেন্টটা দ্যাট ইজ আই মাইনাস আইজি। ওকে, আইজি কারেন্টটা জি এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? টোটাল রেজিস্ট্যান্স কত হবে? নিশ্চয়ই জি প্লাস আর। এই লাইন যদি আইজি কারেন্ট যায় তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? টোটাল ভোল্টেজ ড্রপ নিশ্চয় হবে আইজি ইন্টু জি প্লাস আর। টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? আইজি ইন্টু জি প্লাস আর। আচ্ছা, আই মাইনাস আইজি কারেন্ট তো আর এল এর এখান দিয়ে যাচ্ছে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি সেম হবে না? তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ আইজি ইন্টু জি প্লাস আর। যদি নিচের ব্রাঞ্চ থেকে দেখি তাহলে উপরের ব্রাঞ্চ থেকে কী হবে? আই মাইনাস আইজি ইন্টু আর এল। তাহলে উপরের ব্রাঞ্চ থেকে লিখতে পারি আই মাইনাস আইজি ইন্টু আর এল। আচ্ছা, যদি আমি এই ভোল্টেজটাই মেজার করি তাহলে এটাকে ভিও লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আইজি ইন্টু জি প্লাস আর। আচ্ছা, আমি তাহলে এখানে লিখতে পারি যে ভি বাই আইজি ইকুয়ালস টু জি প্লাস আর। আমাকে বার করতে হবে যে গ্যালভানোমিটারটাকে যদি লাগাতে হয় এবং যদি ঠিকঠাক করে কাজ করাতে হয়, তাহলে যেহেতু এখান থেকে অল্প কারেন্ট ফ্লো করাতে হবে, তাহলে এখানে কত বেশি রেজিস্ট্যান্স দিতে হবে, কারণ যত বেশি রেজিস্ট্যান্স বাড়বে তত অল্প কারেন্ট ফ্লো হবে। তাহলে আর এর কত ভ্যালু লাগাবো জি এর সাথে, সেইটা বার করা হচ্ছে আমার দরকার। তাহলে আমি কি করব? আর এর ভ্যালু বার করতে চাইবো। আর কি করে আর এর ভ্যালু বার করব? যে আর ইকুয়ালস টু ভি বাই আইজি মাইনাস ক্যাপিটাল জি। ইজ দ্যাট ক্লিয়ার? আর ইকুয়ালস টু ভি বাই আইজি মাইনাস ক্যাপিটাল জি। পরিষ্কার বুঝতে পেরেছো? তার মানে আমরা সিরিজ কম্বিনেশনটাও করলাম, আমরা প্যারালাল কম্বিনেশনটাও করলাম। আমরা দেখলাম সিরিজে থাকলে ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যামমিটার, আমরা দেখলাম প্যারালালে থাকলে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ভোল্টমিটার। ওকে, আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আচ্ছা দেখ, আমি কি চাইছি, এখানে আমি একটা গ্যালভানোমিটারকে একটা অ্যামমিটারে কনভার্ট করতে চাইছি। তাহলে আমি
কি করে একটা গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট, রুলটাই হচ্ছে যদি আমার একটা অ্যামমিটার লাগে আই হ্যাভ টু কানেক্ট দ্যাট ইন দি লাইন অফ দি কারেন্ট গোয়িং ওয়্যার। তাহলে এই নীল তারটার উপরেই আমাকে গ্যালভানোমিটার লাগাতে হবে, আমি প্যারালালে লাগাতে পারবো না। প্যারালালে কখন লাগাবো? যখন ভোল্টমিটার করব। তাহলে আমাকে এই জায়গাতেই লাগাতে হচ্ছে। এবার গ্যালভানোমিটারের একটা কারেন্ট রেটিং আছে, ও বেশি কারেন্টকে অ্যালাউ করে না। 2 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, 100 করতে পারে না, পুড়ে যায় গ্যালভানোমিটার। 10, 20, 50 এরকম অ্যালাউ করে। তাহলে আমার যদি একটা সোর্স থেকে সাপোজ 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে 5 অ্যাম্পিয়ার তো এর মধ্যে দিয়ে যাবেই না। তাহলে 5 মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার যদি ভাবি, তাহলে পুরো বাকি মেইন কারেন্টটা এই শান্টের মধ্যে দিয়ে পাঠাতে হবে। আমরা কি জানি যে যদি আমাদের দুটো লাইন থাকে, সাপোজ একটা কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে, মনে কর এই ভাগে রেজিস্ট্যান্সটা বেশি, এই ভাগে রেজিস্ট্যান্সটা কম। যে ভাগে রেজিস্ট্যান্স বেশি সেইখান থেকে কম কারেন্ট যায়। যদি এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাবে, তাহলে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে যে ভাগে রেজিস্ট্যান্স কম সেখান থেকে বেশি 19 অ্যাম্পিয়ার যাবে। এটাই নিয়ম। রেজিস্ট্যান্স যেখানে বেশি হয় সেখান থেকে কম কারেন্ট যায়, রেজিস্ট্যান্স যেখানে কম হয় সেখান থেকে বেশি কারেন্ট যায়। তাহলে আমার যদি শান্টের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটাকে পাঠিয়ে দিতে হয়, তাহলে নিশ্চয়ই শান্টের যে রেজিস্ট্যান্স ওটা গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সের থেকে কম হতে হবে। তার মানে নিশ্চয়ই শান্টের যে রেজিস্ট্যান্স তার ভ্যালুটা অল্প হতে হবে। এখন আমাকে দেখতে হবে যে শান্টের রেজিস্ট্যান্স আমি কত অল্প করব, যাতে এখান থেকে ম্যাক্সিমাম কারেন্টটাকে আমি পাস করিয়ে দিতে পারি। এটাই আমার উদ্দেশ্য। সেটা কি করে বার করবো? ক্যালকুলেশন করলাম, ভোল্টেজগুলোকে ইকুয়েট করলাম, করে দেখলাম S/G হলো IG/I - IG। তাহলে এইটা থেকে বুঝতে ধর IG হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা সহজ করে করো, সাপোজ তুমি IG হচ্ছে সাপোজ 1 মিলি অ্যাম্পিয়ার, I হচ্ছে সাপোজ 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে শান্ট কত হবে? সাপোজ গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম, তাহলে শান্ট কত হবে? তাহলে নিশ্চয়ই S/100 ওহম ইকুয়ালস টু IG মানে কত? 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10⁻³ বাই 1 মাইনাস 10⁻³। তাহলে শান্ট রেজিস্ট্যান্স কত হবে? নিশ্চয়ই 1 মাইনাস 10⁻³ মানে 10⁻³ হয়, তাহলে 10⁻³ ইন্টু 100, তার মানে এটা কত হলো? 1/10 ওহম। তাহলে আমি যদি এখানে 0.1 ওহমের শান্ট লাগাই, তবে আমার এই গ্যালভানোমিটারটা কাজ করবে। তার মানে আমাকে আগে বার করতে হবে যে গ্যালভানোমিটারটাকে এই সার্কিটে লাগিয়ে কাজ করাতে গেলে আমায় কতটা শান্ট দিতে হবে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ওই গ্যালভানোমিটারের রেসপেক্টে বাকি কারেন্টটা শান্ট দিয়ে পাঠিয়ে দিতে হবে। তাই শান্টের ভ্যালুটা অনেকটাই গ্যালভানোমিটার থেকে কম করতে হবে। এবার কি বুঝতে পেরেছিস? এবার ক্লিয়ার? আচ্ছা, আর যদি কারোর কোনো ডাউট থাকে একটু বলো। আর আমাদের প্যারালালে যেটা মানে হ্যাঁ। ভোল্ট মিটারে যেটা কনভার্ট করছি, ওখানে এমনি গ্যালভানোমিটারের সাথে একটা এমনি রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। গ্যালভানোমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছে। এখানে উদ্দেশ্য কি? এখানে চাইছি যে লোডের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাক, কারণ লোডের মধ্যে দিয়ে যত বেশি কারেন্ট যাবে তত বেশি ভোল্টেজ ড্রপ হবে। হ্যাঁ, লোডের মধ্যে দিয়ে যত বেশি কারেন্ট যাবে তত বেশি ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমি চাইবো কি? আমি চাইবো লোডের মধ্যে দিয়ে যত পারুক বেশি কারেন্ট যাক। এই লোডের মধ্যে দিয়ে যত পারুক বেশি কারেন্ট পাঠানো মানে কি? নিশ্চয়ই তার সাথে প্যারালালে যে লাইনটা আছে এখান থেকে যত কম তত কারেন্ট পাঠানো যাক। এখান থেকে যত বেশি কারেন্ট পাঠাবো মানে কি? এখান থেকে যত কারেন্ট অল্প সম্ভব পাঠাবো। তাহলে এখান থেকে যত বেশি মানে এখান থেকে তত অল্প। বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? এখান থেকে যত বেশি মানে এখান থেকে তত অল্প। তাহলে এটা কখন সম্ভব হবে অল্প? যখন এখানে রেজিস্ট্যান্সটা তত বেশি হবে, কারণ রেজিস্ট্যান্স যার বেশি হয় তার ওখান থেকে কারেন্ট কম যায়। তাহলে আমরা এখান থেকে এটাই মেজার করে বার করবো যে কত রেজিস্ট্যান্স আমরা লাগালে এই গ্যালভানোমিটারটাকে আমরা বানাতে পারি একটা ভোল্টমিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। চলো।